আমি অরিন্দম। আজকে ফার্স্টেই যেটা দিয়ে শুরু হলো আমাদের আগের আগের সপ্তাহে যে এক্সাম হয়েছিল সেই এক্সামের রেজাল্ট খাতা দেওয়া হলো। তো স্বভাবতই আমাদের আমারও একটু রেজাল্টটা খারাপ দিকেই হয়েছে। সেই থেকে আমার 30% নিচেই রয়েছে, আর একটু প্রিপারেশন নিতে হবে এবং আশা করবো সবাই আর একটু ভালো করে প্রিপারেশন নিয়ে পরের এক্সামগুলোতে যাতে আরও ভালোভাবে এক্সামের গুলো দিতে পারে সেদিকে চেষ্টা করবে। তো আজকে আমাদের পড়ার যে সিলেবাস, পড়ার যে পার্টটা ছিল তার মধ্যে প্রথম আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে জলসেচ পড়া হচ্ছিল। সেই জায়গায় প্রথম আমরা পড়লাম যে জলসেচের সময় যে জল দেওয়া হচ্ছে সেই জলের গুণাবলী কি হতে হবে। জলের গুণাবলীর ক্ষেত্রে আমাদের প্রথমত 4 থেকে 5টা পয়েন্টস আমাদের মনে রাখতে হবে। যে 4টে পয়েন্টসের মধ্যে প্রথম হচ্ছে জলের মধ্যে লবণের ভাগ কি রয়েছে, সেই লবণতার ভাগের উপর ডিপেন্ড করছে যে জলটা কতটা ফসল ফলাতে কার্যকরী হবে না হবে না। যেমন জলের লবণাক্ততা মাপার জন্য একটা আমাদের প্যারামিটার্স রয়েছে যেটাকে ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি বা সিইসি বলা হয়, যেটা 1-এর থেকে কম থাকলে সেটা সমস্ত গাছের জন্যই ভালো, 1 থেকে 2-এর মধ্যে থাকলে সেটা অঙ্কুরোদ্গমের জন্য খুব একটা ভালো হয় না, 2 থেকে 3-এর মধ্যে সেটা শুধুমাত্র যে সমস্ত লবণ সইতে পারে, মানে লবণকে অ্যাকসেপ্ট করতে পারে যে সমস্ত গাছগুলো, কিংবা হার্ড যে গাছগুলো সেগুলো অ্যাকসেপ্ট সেগুলোর জন্য গাছ দেওয়া যেতে পারে। এবং 3-এর বেশি হলে সেটা মূলত কোনো গাছের জন্যই খুব বেশি কার্যকরী হয় না সেই ধরনের জলসেচের পক্ষে। এছাড়া এরপরে আমরা জলের যে বিভিন্ন আয়নস গুলো রয়েছে যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি আয়ন সম্বন্ধে পড়লাম এবং দেখলাম যে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম আয়নের মধ্যে এবং 4:1 রেশিওর বেশি যদি সেই রেশিওটা থাকে তাহলে সেটা ইরিগেশনের পক্ষে সেই জলটা ভালো না। আবার জানলাম যে জলের মধ্যে সোডিয়াম আয়নের গুরুত্বটা, সোডিয়াম আয়ন যদি খুব বেশি পরিমাণে থাকে জলের মধ্যে তাহলে সেটা আমাদের জলের লবণাক্ততা বাড়িয়ে দিতে পারে। এবং সেই সোডিয়াম আয়ন যাতে কমে তার জন্য আমাদের কিছু কিছু ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম আয়নের প্রাচুর্যতাটা লাগে। এবং দ্বিতীয়ত বাইকার্বনেট আয়নেরও লাগে, যাতে সোডিয়াম আয়নটা সেখান থেকে রেসিডিউ হিসেবে পড়ে যায়। এছাড়া বোরনের কিছু পার্টস রয়েছে। আর এই হচ্ছে জলের গুণাবলী। এরপরে আমরা পড়েছি যে কি ছিল, চাষের জন্য কিরকম জল লাগে ফসলের জন্য। হ্যাঁ, কোন কোন চাষে কি কি জল লাগে সেই ব্যাপারটা আমরা পড়ছিলাম। তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের বেসিসে যে সমস্ত ফসলগুলো হয় সেই ফসলে কোন কোন যে ফসলগুলো আমাদের ইরিগেশন লাগে বা জলসেচ লাগে সেগুলো আমরা মূলত করছি। সেই জায়গায় প্রধান আমাদের বিচার্য বিষয়ে অবশ্যই দেখতেই হবে ধানের ক্ষেত্রে বৃদ্ধি বা সংকটময় বৃদ্ধিকাল আমরা 5টা পয়েন্টস পড়েছি। সেই 5টা পয়েন্টসে আমাদের খুব নিয়ম অনুযায়ী জল দিতে হবে। যেমন বীজতলায় কিছুদিন জল রাখতে হবে এবং সেই ঠিকানো জলটা আস্তে আস্তে বের করে দিতে হবে। এবং তারপরের এবং প্রত্যেকটি দিন অন্তর অন্তর যে 5টা দশা রয়েছে সেই 5টি দশায় পরিপূর্ণভাবে জলসেচের ব্যবস্থা করতে হবে। কিন্তু যদি সেরকম জল না থাকে, ধানের পুষ্টি অবস্থা এবং ধানের যে টাইমে শীষ বেরোবে বা পাশকাঠি বেরোবে সর্বোচ্চ, সেই জায়গাগুলোতে জল অবশ্যই দিতে হবে। এরপরে আমরা দ্বিতীয় গুরুত্বপূর্ণ ফসল হিসেবে গমের কথা বলেছি। গম যেহেতু একটি রবি শস্য, তার জন্য মূলত এখানে জলসেচের সেরকম প্রয়োজন হয় না। এবং গমের যে মূল সেটা মাটির অনেক গভীরে গিয়ে জল গ্রহণ করতে পারে বলে খুব একটা জলসেচের প্রয়োজন হয় না। কিন্তু তবুও সংকটময় দশা 6টা দেখা যাচ্ছে। সেই 6টা সংকটময় দশার ক্ষেত্রে জলসেচ যদি দিতে পারা যায় তবে সেক্ষেত্রে সুবিধা হয়। এরপরে ডাল জাতীয় শস্য, ভুট্টার সম্বন্ধে পড়েছি। ভুট্টাও একটি রবি শস্য, শীতকালে চাষ হয়। এক্ষেত্রেও খুব জলসেচের প্রয়োজন হয় না। তবুও দুটি যে দশা রয়েছে সংকটকালীন দশা, অর্থাৎ একটি ফুল আসার দশা, আর একটাই যেখানে ভুট্টার সামান্য একটু তন্তু দেখা যাচ্ছে বা ভুট্টা ফসলের যে তন্তুময় দশা, সেই দশাগুলোতে যদি প্রপার জল দেওয়া যায় তবে ম্যাক্সিমাম ফলন সেখানে পাওয়া যেতে পারে। এরপরে 4 নম্বরে আমরা ডাল জাতীয় শস্য, যেগুলো মূলত লেগুমিনাস, শিম্বগোত্রীয় এই ধরনের উদ্ভিদের ক্ষেত্রে আমরা পড়লাম যে জলসেচ কিভাবে দেওয়া যেতে পারে। এবং এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এই শিম্বগোত্রী উদ্ভিদের মূলে যেহেতু রাইবোজোম নামক ওষুধ থাকে, সেখানে খুব বেশি জল থেকে যাওয়া বা নিকাশি যদি ব্যবস্থা খুব ভালো না হয়, তাহলে জল যদি জমে থাকে তাহলে সেক্ষেত্রে এই ডাল জাতীয় শস্যের ক্ষেত্রে
একটা প্রবলেম দেখা দিতে পারে। তার জন্য ভালো নিকাশি ব্যবস্থা যুক্ত এবং মিডিয়াম রেঞ্জের একটা ইরিগেশন দরকার। এবং ডাল জাতীয় শস্যের মধ্যে আমরা মুগ, মুসুর, ছোলা, কলাই বা অড়হর এই ধরনের ডালগুলো করলাম এবং প্রত্যেকের নির্দিষ্ট নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য রয়েছে যাদের জন্য ইরিগেশনটা একটু আলাদা আলাদা রকমের হয়। এরপরে ডাল জাতীয় শস্যের পরে আমরা তৈলবীজ সম্বন্ধে পড়লাম। তৈলবীজও পশ্চিমবঙ্গে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করছে তৈলবীজ উৎপন্ন করার ক্ষেত্রে। তৈলবীজের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের তৈলবীজ, তার মধ্যে মূলত সর্ষে, তিল, সূর্যমুখী ইত্যাদি গুলো আমরা করলাম। যেহেতু সর্ষে ক্ষেত্রে বলা যায় যে সর্ষে মূলত যেহেতু শীতকালে বা রবি ফসল হিসেবে চাষ করা হয়, তার জন্য এখানেও খুব একটা ইরিগেশন বা জলসেচের প্রয়োজন হয় না। এবং যদি শীতকালে দু একবার বৃষ্টিপাত হয়েও যায়, সেটাও জলসেচের গ্রোথ স্টেজের পক্ষে বা গ্রোথের জন্য খুব ভালো হয় সর্ষের ক্ষেত্রে। এবং খুব অল্প পরিমাণে দুবার জলসেচ দেওয়া যেতে পারে। এছাড়া সূর্যমুখী রয়েছে, তিল রয়েছে এবং কিছু কিছু তৈলবীজ যেগুলো রয়েছে সেগুলোতেও অল্প পরিমাণে জলসেচ আমাদের লাগবে। সেগুলো দিন হিসেবে এবং তাদের যে বৃদ্ধি দশাগুলো রয়েছে সেগুলোর হিসেবে আমাদের কাজে লাগতে পারে। এখান থেকে মূলত সমস্ত জিনিসগুলোর মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যে সমস্ত তৈলবীজ বা যদি কোনো মটর বা যে কোনো ফল জাতীয় কোনো উদ্ভিদের যখন আমরা ফসল ফলাচ্ছি, তার সব থেকে যে ফলনের সময়টা, সেই পার্টটা, সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। সেই জায়গাতে যদি আমরা মানে সারা বছর যদি সারা সিজনে যদি জলসেচ না দিতে পারি, সেই জায়গাতে যদি জলসেচ দিতে পারি যে টাইমে তার শস্যটা আসছে, তাহলে সেটা এনাফ কাজ করবে এবং সেই জায়গাটা সব থেকে বেশি ম্যান্ডেটরি আমাদের জলসেচ দেওয়ার পক্ষে। এছাড়া রয়েছিল আমরা তন্তু জাতীয় ফসলের মধ্যে পাট করেছি, যেহেতু পশ্চিমবঙ্গ পাট জাতীয় পাট ফসলের একটা অন্যতম অংশ স্থান দখল করছে, তার জন্য পাট সম্বন্ধে একটু করতে হবে। যেহেতু পাট মূলত বর্ষাকালে চাষ হচ্ছে, তার জন্য এখানে আমাদের কৃত্রিমভাবে জলসেচের খুব একটা প্রয়োজন হয় না। মূলত মৌসুমী বৃষ্টিপাতের প্রভাবে বা মৌসুমী যে ওয়েদারের প্রভাবে তার জলসেচ ব্যবস্থাটা সম্পূর্ণ হয়ে যায়। এবং মূলত অন্যান্য ক্ষেত্রে, পাটের ক্ষেত্রে যেটা একটা পার্থক্য, অন্যান্য ক্ষেত্রে যেখানে আমরা ফলনের ক্ষেত্রে মূলত জলসেচ দিয়ে থাকছিলাম, পাটের ক্ষেত্রে মূলত আমরা তার ভেজিটেটিভ স্টেট, যেহেতু তার ফলন দরকার হয় না, তার পাতা এবং কাণ্ডর উপরেই আমরা পাটের ফসলটা বেশি গুরুত্বপূর্ণ, তার জন্য আমরা সেই স্টেজগুলোতে জলসেচ দেওয়ার চেষ্টা করব যাতে জল থাকে। আচ্ছা, এই গেল। আর আরেকটা ফসল হিসেবে আমরা আখের সম্বন্ধে পড়েছি, যে এখানে আখেও আমাদের কিছু পরিমাণ জলসেচ কাজে লাগে। নেক্সট টপিক আমরা যেটা বললাম, যে জলসেচের বিভিন্ন পদ্ধতি, কি কি পদ্ধতিতে মূলত জলসেচ করা যায়। তার মধ্যে মূলত মাটির উপরে কিছু জলসেচ করা যায়, তার মধ্যে 3-4টা পয়েন্টস রয়েছে। এরপরে রয়েছে মাটির নিচে বা মাটির ভেতরে সাব ইরিগেশন, যেটা মূলত পশ্চিমবঙ্গে করা হয় না। সেই একখানা টপিক সম্বন্ধে জানলাম, যেটা খুব একটা গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয়। এবং যেটা গুরুত্বপূর্ণ, যে এটা মাটির উপরে জলসেচ দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, যেটা হচ্ছে প্রাথমিকভাবে বন্যার মতো বা ফ্লাড ইরিগেশন বলা হচ্ছে, যেখানে ক্ষেতের এক পাশে ভালো জমি বরাবর, বা জমি যদি ভালো হয় বা সমতল হয়, যে কোনো ক্ষেত্রেই কার্যকরী হবে, সেক্ষেত্রে যদি আমরা এক ভালো জল ঢেলে দিই এবং সেটা আস্তে আস্তে সিপেজ পদ্ধতির মাধ্যমে সারা জমিতে ছড়িয়ে যাবে এবং সেইভাবে জলসেচটা যে সেচের যে জলটা আমরা সারা জমিতে দিতে পারবো। দ্বিতীয়ত খাত ইরিগেশন বা খাতের সাহায্যে, যেখানে বলা হচ্ছে যে মূলত আলু বা এই ধরনের জমিতে এই জলসেচটা ব্যবহার করা হয়। কি হয় যে প্রত্যেকটা স্ট্রিপের মতো করে সবজিগুলোকে চাষ করা হচ্ছে এবং মধ্যেখানে একটু খালের মতো কাটা রয়েছে। সেই খালের মধ্যে যদি জলটা থেকে যায় এবং যাতে সরাসরি সেটা আলু বা অন্যান্য সবজির মধ্যে না লাগে এবং প্রপার পর্যাপ্ত পরিমাণে জলের যোগান পায়, এই ধরনের একটা ইরিগেশন করলাম। আরেকটা যেটা একটু অন্যরকম, সেটা হলো আমরা হর্টিকালচার বা ফল জাতীয় উদ্ভিদ ফলানোর ক্ষেত্রে যে এক ধরনের নতুন ধরনের ইরিগেশন সম্বন্ধে আমি জানলাম, যেটা হচ্ছে যে কোনো বৃক্ষ জাতীয় গাছ, আম, সবেদা, জামরুল, যা খুশি হতে পারে, তাদের বয়স যদি মোটামুটি 15-20 বছর পর, অর্থাৎ একটা ম্যাচিওর গাছের চারিদিকে 10 থেকে 15 সেন্টিমিটার ডায়ামিটারের মধ্যে যদি একটা নালী কেটে দেওয়া হয় এবং সেই নালীর মধ্যে যদি জল ভরে দেওয়া হয়, তাহলে সেই জল থেকেও সেই গাছগুলি যথার্থ পরিমাণে নিজেদের মতো করে সার এবং জল পর্যাপ্ত পরিমাণে নিজের জন্য গ্রহণ করতে পারবে।
এবার সাব ইরিগেশনের ক্ষেত্রে কি করা হচ্ছে বা যেটা পরবর্তী টপিক হিসেবে আমরা করলাম যে মাটির নিচে কিভাবে ইরিগেশন করা হয়, সেই ইরিগেশনের ক্ষেত্রে মূলত দেখলাম যে মাটি তুলে তার ভেতরে এক ধরনের পাইপ দিয়ে সেই পাইপের মাধ্যমে খুব ধীর গতিতে বা একটা নির্দিষ্ট পরিমাণে জল দেওয়া হচ্ছে। যে জল দেওয়ার ফলে কি হয় যে অধিকাংশ জল বাষ্পীভূত হয় না, আবার বেশি জল লিচিং হয়ে নিচেও চলে যায় না। কিন্তু যেহেতু এটা খুব একটা মেকানিক্যাল প্রসেস এবং বেশ কস্টলি, তার জন্য এখানে চাষিরা খুব একটা ইউজ করে না। এই আপাতত এই কয়েকটা টপিক আজকে পড়লাম, আজকের জন্য এই পর্যন্তই রয়েছে।